রক মানে জার্মান রক আছে, ফ্রেঞ্চ রক আছে, চাইনিজ রক হচ্ছে আজকাল, তাহলে বাংলায় রক হবে না কেন? হলুদ পাখি নামক একটি গান তার কথা এবং সুর হিসাবে একটা দুপুরেই পুরোপুরি আত্মপ্রকাশ করে আমার নিজের মনের মধ্যে। বুড়ো মাঝের নৌকায় বসে সারাটা দুপুর, সে খুব ভালো একটা ফোক গাইলো, আমার এই বোধহয় সেরা। কিন্তু তারপরে দেখলাম একটা রোগা মতো ছেলে এসে, তার নাম অভিজিৎ বর্মন, সে স্টেজে এসে হলুদ পাখি গাইলো। পটা যেমন অ্যাটিটিউড তখনও ছিল। এসে আমার জিজ্ঞেস করলাম, আমি সেকেন্ড হলাম কেন? মন পাহাড়ের কোলে বড়, তোর পরশে গলে, মন পাহাড়ের কোলে বড়, তোর পরশে গলে। সিধুদা এবং পটাদাকে একসঙ্গে এক স্টেজে দেখা গেল না, ঝগড়াটা কেন হচ্ছে? এই সব বলতে হবে, প্রবাদ বাক্য রয়েছে, আমি তৈরি করেছি সেটা। ওটার সাথে প্রেম করা যায়, সংসার করা যায়, যেগুলো কেউ শোনেনি সেগুলো বলতে হবে। বিগ বস। ইন দ্য মিন টাইম সৃজিত মুখার্জি এবং অনুপম রায় দারুণ একটি চাল চাললেন। এটা গাইবে মেল ডুয়েট ভয়েসে পটা এবং সিধু। অনুপম এমনিতেই অত আস্তে কথা বলে, হ্যাঁ, খুব নরম স্বভাবের। হ্যাঁ, সিধুদা একটা গান গাইবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই, তোমার কম্পোজিশন কেন গাইবো না, অত্যন্ত আনন্দের খবর। বলে না, একটা ব্যাপার আছে। কি বলে? গানটা তুমি আর পটাদা মিলে একসাথে গাইবে। ও আচ্ছা। আলাদা করে সবই অরিজিনাল কম্পোজিশন শব্দটা বলার মানে কি? মানে আলাদা করে সবই অরিজিনাল কম্পোজিশন এই শব্দটা বলার মানে কি? এটাকে আমাকে উস্কে দেওয়ার চেষ্টা? কুমার শানু মানে দারুণ, এই বাঘের বাচ্চা। রখন দেখেছো নিশ্চয়ই। রখনের গল্প কিছুটা ক্যাকটাসের উপর বেস করে। সত্যি কি রক মিউজিকের সঙ্গে নেশার কোনো সম্পর্ক রয়েছে? একদম নেই তা নয়। সিধুদার কি মনে হচ্ছে, সিধুদা কি এবার একটু বুড়ো হচ্ছে? রকস্টারদের বোধহয় বুড়ো হতে নেই। আর এই প্রশ্নটা কিন্তু ওর তালিকায় ছিল না ইনিশিয়াল, যে সিধুদার কি বুড়ো হচ্ছে। ও ওঠার পরে আমি যতটা হাঁপাচ্ছিলাম, তারপরে কিন্তু এই প্রশ্নটা ইনক্লুড করেছে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ মরে যায়। আমার মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়। এই মন আশা করে যায় তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। থ্যাংক ইউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি, আমি নিজে যার ফ্যান, এবং কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল ব্যক্তিগতভাবে তার সঙ্গে কিছুটা সময় কাটানোর, এবং তারপর থেকে বলা যায় এক অর্থে ন্যাওটা হয়ে পড়েছি। এবং সম্ভবত এই রকম এক্সপিরিয়েন্স আমার মতো আরও অনেকের হয়েছে, কারণ এই মানুষটি যে শুধু সফল শিল্পী বা সঙ্গীত শিল্পী তাই নন, এনার মধ্যে অদ্ভুত একটা মেন্টরের ব্যাপার আছে। মানে গুরু মেনে নেওয়ার একটা ব্যাপার থাকে না, কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এই মানুষটাকে গুরু মানলে আমার কাজে লাগবে। সেই রকম একজন মানুষ যিনি খুব সহজে সবাইকে আপন করে নিতে পারেন, এছাড়া গানের ব্যাপারে প্রভূত যার জ্ঞান। আজকে আমার গেস্ট, আমার অতিথি, আমার অত্যন্ত প্রিয় মানুষ সিদ্ধার্থদা, সিধুদা। সিধুদা কেমন আছো? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনাদের সবাইকে নমস্কার। ভালোই আছি। ভালোই। তুমি ওদের সবসময় ভালো থাকো এমনিতেই। হ্যাঁ, ভালো থাকার জন্যই তো পুরো ব্যাপারটা। সিধুদা কি খেতে ভালোবাসো?
আমি সব খেতে ভালোবাসি, এটা হচ্ছে সমস্যা আর কি, সেই জন্যই মধ্যপ্রদেশে একটু বেড়ে গিয়েছে। এখানে ঘুরে দেখা গেলে সেটা কিন্তু ক্যামেরার দোষ, আমার কোনো দোষই নেই। আমি সব রকম খেতে ভালোবাসি, বিশেষ করে ঘরোয়া রান্না খেতে বেশি পছন্দ করি। আচ্ছা। আর তার বাইরে চাইনিজ বলো, মোগলাই বলো, কন্টিনেন্টাল বলো, সবই ভালো লাগে। সবই। এবং আমরা যে একসঙ্গে ট্রিপটা করেছিলাম তাতেও দেখেছিলাম তুমি যেমন আনন্দ করে লুচি আলুর দমও খেতে পারো, তেমনই একসঙ্গে মুড়ি চপও খুব আনন্দ করে এনজয় করে খেতে পারো। বেসিক্যালি খাদ্য রসিক মানুষ একজন। মানে আজকের তারিখেই আর কি, আজ ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, শীতের মধ্যে উঠেছি, কারণ একটি বিশেষ জায়গায় গিয়ে একটি বিশেষ খাবার খাওয়ার আমার অত্যন্ত আগ্রহ ছিল, এবং সেই খাবারটির খেতে গেলে মানে ব্রেকফাস্ট আইটেম সকাল 7:30তেই পৌঁছতে হয়, আর 8:30টার মধ্যে শেষ হয়ে যায়, এত ডিমান্ড এই আইটেমটা। হ্যাঁ, সেটার জন্য ওই 7 সকালে ঘুম থেকে উঠে ড্রাইভ করে গিয়ে খেয়ে তারপর এসছো আমাদের পডকাস্টে। না, মাসমাই একটু বাড়িতে ঘুমিয়ে নিয়েছি। তুমি জানো আমি উত্তর কলকাতার ছেলে, বলা চলে মফস্বলের কাশীপুরের ছেলে। আমার জীবনের ব্যান্ডের প্রথম যে গানটা আমি শুনেছিলাম বাংলা ব্যান্ডের, সেই গানটা ক্যাকটাসের। সেটা হচ্ছে ওই যে স্যারিডন জেলুসির বুকে বড় কষ্ট। এবং আমি সত্যি সত্যি চমকে গিয়েছিলাম যে এইরকম একটা গানের ফর্মও আছে যেটা সম্পর্কে আমরা খুব একটা সেইভাবে জানিই না। এই ব্যান্ড যে মুভমেন্টটা কলকাতায় এসছিল, সেটা কি তোমাদের হাত ধরেই এসছিল, না মইনের ঘোড়াগুলি দিয়েই এসছিল বলা চলে? হ্যাঁ, মহিনের ঘোড়াগুলির হাত ধরে এসেছিল, কিন্তু সেটা লেট 70s। মানে মহিনের ঘোড়াগুলি ফর্ম হয়েছিল 1975, এবং 78, 79, এই সব 77, 78, 79 এই পরপর 3 বছর ওনারা অ্যালবাম রিলিজ করেন এবং কিছু অনুষ্ঠান করেন, টিভিতেও অনুষ্ঠান করেন, দূরদর্শনে। তো কিন্তু ওনারা ওই 80-র পরে আর ওনারা কন্টিনিউ করেননি। তারপরে একটা বড় ভ্যাকিউম ছিল। আমাদের হাত ধরেই এসছে এরকম দাবি করাটা একটু মানে ইয়ে হয়ে যেতে পারে আর কি, নিজের কলার বাঘের ছবি পরে আসা টাইপের হয়ে যেতে পারে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি সত্যি একটা ভ্যাকিউম ছিল, কারণ মানে প্রচুর ব্যান্ড ছিল, তারা সব ইংরেজি ব্যান্ড ছিল, এবং তারা কাভার সংস করতো মোস্টলি। শিবা ছিল, ফিফথ ডিমেনশন ছিল, ক্রসপ্রিন্স ছিল, তো তারা সবাই ইংরেজি গান করতো এবং সেগুলো কাভার সংস করতো। তো এবং আমরা তার দর্শক ছিলাম, শ্রোতা ছিলাম, খুবই ভালো লাগতো। সেই একটা উন্মাদনার পরিবেশ তৈরি হতো মানে কলেজ ফেস্টের শেষ সন্ধ্যায়। কিন্তু তার সাথে একটা ভাষার ব্যবধান চিরকাল ফিল করেছে। রাইট। প্রথমে মনে হতো আমি একটু গেও টাইপের, বোধহয় বুঝতে পারি না। না, এটা আমাদের ভীষণ হতো, কারণ আমরা একেবারে ইংরেজি গানের সঙ্গে সেরকম পরিচিত নই, ফলে আমরা কোনোভাবেই রিলেট করতে পারতাম না। আমি স্কটিশ চার্চ কলেজ, ফলে জীবনের প্রথম সোশ্যালের পারফরমেন্স যখন দেখতে গেলাম তখন ক্রসউইন্ডস গান গাইলো। ওদের 2-1টা গান যেটা বাংলা গান, তার বাইরে বাকি পুরোটা তো মাথার ওপর দিয়ে গেল। ফলে আমার মতো অনেক মানুষই বোধহয় রিলেট করতে পারতেন না, সেই জন্য ব্যান্ডের প্রতি কোথাও একটা অ্যাপ্যাথিও ছিল। ইনফ্যাক্ট সেটা আমিও একটা কি বলবো, বন্ধুদের মধ্যে একটা সার্ভের মতন করলাম যে কে পুরো লিরিকটা বোঝে আর কি। আমরা তো শুধু বুঝি we don't need no education, এটুকু বুঝলাম, বাকি লিরিকগুলো বুঝতে পারছি না। তো গানটার প্রেক্ষিতটা কি, কিসের জন্য এই যে অ্যাংস্টটা দিচ্ছে ওরা, যে পাওয়ারটা দিচ্ছে একটা মিউজিকের মধ্যে, সেটা কিসের জন্য? তো সেটা পুরোটা বুঝতে গেলে তার প্রেক্ষিতটা বুঝতে হয় আর কি। তো সেটা বুঝতে পারছিলাম না, এবং দেখলাম যে বন্ধুদের কেউই পুরো লিরিকটা বোঝে না। আচ্ছা। তো আমার তখন মনে হলো যে যদি মানে লিরিক পুরোটা অনুধাবন না করতে পেরে যদি এত ভালো লাগা তৈরি হয়ে গিয়ে থাকে এই ধরনের মিউজিকের ওপর, কারণ শুধু ওখানে শুনছি তা নয়, এবার ওই গানগুলোই বাড়িতে এসে ক্যাসেট চালিয়ে শুনছি, তখনও বারবার শুনছি, কিন্তু তখন তো অবশ্যই ইন্টারনেট ছিল না যে লিরিক্সটা আমি কোনোভাবে ডাউনলোড করে নেবো। সো সেই একটা ভাষার ব্যবধানটা ভীষণ তীব্রভাবে আমার মানে ভেতরে একটা কষ্ট হতে আরম্ভ করলো। তো সেরকম জায়গা থেকে আমার মনে হলো যদি সিমিলার জিনিস যদি বাংলায় হয় তাহলে তো ব্যাপারটার বোধগম্য মানে হওয়ার অনেক সুযোগ অনেক বেশি, এবং তারপরে তার পেনিট্রেশন অনেক বেশি হতে পারে আর কি, অনেক ওয়াইড হতে পারে, অনেক ডিপ হতে পারে। তো সেরকম জায়গা থেকে মনে হয়েছিল যে তাহলে একটা বাংলা রক ব্যান্ড হলে কিরম হয়। এটা বন্ধু বান্ধবদের প্রস্তাব দেওয়া, যেমন মিউজিশিয়ান বন্ধু বান্ধব তাদের প্রস্তাব দেওয়াতে তারা বেশ খুশি, হ্যাঁ চল দারুণ আইডিয়া, খুব ভালো। কারণ রক তো শুধুমাত্র ইংরেজি নয়, রক মানে জার্মান রক আছে, ফ্রেঞ্চ রক আছে, চাইনিজ রক হচ্ছে আজকাল, তাহলে বাংলায় রক হবে না কেন? তখন এরকম একটা জায়গায় গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ব্যান্ড বানাবো, কিন্তু ব্যান্ড বানাতে গেলে তো গান লাগে। তো সেরকম তখন গান মানে এরকম গান বানানোর একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, কিন্তু সেটা প্রধানত ইংরেজি গানের সুরে বাংলা লিরিক বসিয়ে, যে লিরিকগুলো বুঝতে পারছি না, সুরটা প্রচন্ড ভালো লাগছে, সেইগুলোতে বাংলা লিরিক বসিয়ে একটা গান টান করার একটা তখন একটা টেন্ডেন্সি ছিল। তো তখন বলেছে এগুলো দিয়ে হবে না, লোকজন বুঝতে পেরে যাবে এগুলো ঝাড়া সুর, অরিজিনাল কথা যদি তৈরি হয় তবেই হবে। এইরূপ যে কথা হয়ে রয়েছে, তারপরেই বোধহয় কোনো একটা ম্যাজিক্যাল দুপুর ছিল, সেটা একটা সামার ভ্যাকেশনের দুপুর 92,
বাড়িতেই ছিলাম এবং আমার শৈশবটা একটু ওভার প্রোটেক্টেড, সেই প্রসঙ্গে পরে আসবো। একটু ওভার প্রোটেক্টেড শৈশব, এবং কলেজ জীবনে গিয়ে যেটা মনে হচ্ছিল যে এই সোশ্যাল ফ্রিকশন যেটা ফেস করছি সেটা আমি খুব এনজয় করছি না। বরং হারিয়ে যাওয়া ছেলেবেলাটা অনেক ভালো ছিল, অনেক অনেক সুন্দর ছিল, অনেক টেন্ডার ছিল। তো সেরকম ভাবনার একটা ছিলই মনের মধ্যে। সেটা হঠাৎ করে হলুদ পাখি নামক একটি গান তার কথা এবং সুর হিসাবে একটা দুপুরেই পুরোপুরি আত্মপ্রকাশ করে আমার নিজের মনের মধ্যে। গোটাটা মানে হলুদ পাখির লিরিক তুমি লিখে ফেললে, সেটা সুর হয়ে গেল, সবটা একটা দুপুরের মধ্যে, একটা দুপুরে হলো। এবং মানে বোধহয় ক্যাকটাসের পুরো জার্নিতে আজ অব্দি তোমরা যত গান করেছো তার মধ্যে বোধহয় হলুদ পাখি সবচেয়ে বেশি পপুলার গান। হ্যাঁ 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 হ্যাঁ। এবং হলুদ পাখির বয়স তার ক্যাকটাসের চেয়ে বেশি, বুঝতেই পারছো। কারণ এটা হওয়ার পরে আমি সেই বন্ধুদের কাছে মানে তিরিং করে গেলাম, শোন এবার হয়েছে, হ্যাঁ পুরোপুরি নিজের একটা গান বানানো গেছে, বলে শোনা দেখি। তো আমি করলাম, বলে বাহ এটা তো ভালোই হয়েছে, এটার মধ্যে তার দম আছে মনে হচ্ছে, ঠিক আছে চল এবার তাহলে এবার তাহলে আমাদের বেসিস্ট লাগবে, আমাদের ড্রামার লাগবে, তাদের খোঁজ করা শুরু করলো। আমাদের মধ্যে কিবোর্ডিস্ট ছিল, গিটারিস্ট ছিল, ভোকালিস্টও ছিল। তো এই করে করে আস্তে আস্তে ব্যান্ডটা ফর্ম করা গেল। দ্যাট ওয়াজ 1992। আমরা প্রথমবার স্টেজে উঠে, মানে আমারই কলেজের যে ফেস্ট ছিল, ন্যাশনাল মেডিকেল কলেজের যে ফেস্ট অ্যাগনে ইস্টার্ন গ্রুপ সং এই ক্যাটাগরিতে আমরা ক্যাকটাস নাম দিয়ে স্টেজে উঠে পড়লাম। আচ্ছা, সেটা তোমাদের প্রথম আত্মপ্রকাশ? প্রথম আত্মপ্রকাশ, ক্যাকটাস নাম নিয়ে স্টেজে ওঠা। ওই দিনটাকে আমরা জন্মদিন হিসাবে ধরি, আর সেইভাবে ক্যাকটাসের বয়স এখন 32 বছর কয়েক মাস। আরে ক্যা বাত, 32 বছর ধরে এই মিউজিক্যাল জার্নি। আচ্ছা, যখন আমরা ক্যাকটাসকে আমরা জবে থেকে চিনছি, মোটামুটি ওই 2001-এর সময় থেকে, সেই সময় থেকে আমরা দুজন ভোকালিস্টকে একসঙ্গে দেখতে পেলাম, তোমাকে এবং পটাদাকে। এই জুটিটা হলো কবে? জুটিটা হলো কিন্তু বেশ পরে। কারণ এই যে মিউজিক্যাল ফ্রেন্ডসদের কথা বলছিলাম, যাদের সাথে ব্যান্ড তৈরি করলাম, তো সেই টিমে রাজেশ ছিল। রাজেশ আর আমি ক্যাকটাসের প্রথম দুই ভোকালিস্ট। আচ্ছা, আমাদের ফার্স্ট অ্যালবাম কিন্তু সেইভাবেই রাজেশ, মানে শুধু তুমি না যেটা শোনো সেটা কিন্তু রাজেশের ভয়েস। তো এইভাবে হলো 99 অবধি আমরা একসাথে জার্নি করলাম। 99-এ আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হলো। এবার সমস্যা হলো, রাজেশের মানে বাবা মা থাকতেন নর্থ বেঙ্গলে, হ্যামিল্টনগঞ্জ, এবং সেখানে ওনাদের সুন্দর ব্যবসা রয়েছে। তো খুবই এক্সপেক্টেড ছেলে বিকম করেছে, এখান থেকে গিয়ে ফ্যামিলি বিজনেস জয়েন করবে। রাজেশ ঠেকিয়ে রাখছে, না একটু গান বাজনা করছি। এই করে যখন অ্যালবাম রিলিজ হয়ে গেল, বলেছে আর কত গান বাজনা করবে, অ্যালবাম অবধি হয়ে গেছে, ক্যাসেট বেরিয়ে গেছে, আমার ছেলে আর গান বাজনা করতে হবে না, চলে এসো বাবা। ও তাও খুবই আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ক্যাসেট মানে বেরোনো মাত্রই যে হট কেকের মতো বিক্রি হয়েছিল তা তো নয়। দ্য ইনিশিয়াল রেসপন্স আই উড সে ইট ওয়াজ লিউক ওয়ার্ম। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে ইট ওয়াজ পিকিং আপ, কিন্তু সেটা ধৈর্য রাজেশের বাবা ধরে রাখতে পারেননি। অ্যালবাম বেরোনোর কয়েক মাসের মধ্যেই উনি ছেলেকে নর্থ বেঙ্গলে টেনে নেন। ও বাবা! তো তখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, এবং সেখানে এসে পটা জয়েন করে। আচ্ছা, পটা ইন দ্য মিন টাইম ক্যাকটাসের ভক্ত হয়ে গেছে। আচ্ছা, ও মানে অ্যালবাম বেরোনোর আগেই ও হলুদ পাখি গায়। মানে ইনফ্যাক্ট পটার সাথে আমার আলাপটাও সেইভাবে হলুদ পাখির সূত্রেই আলাপ। এটা একটু কিরকম এই গল্পটা শুনি। তখন কলেজ ফেস্ট সার্কিট আমি একদম রেগুলার, ইস্টার্ন সোলো, হিন্দি সোলো, বাংলা সোলো, যা মিউজিক্যাল ইভেন্টস, অন্তাক্ষরী, এগুলোতে আমি রেগুলার পার্টিসিপেট করতাম, এবং একটা সময় পরে রেগুলার এই প্রাইজ টাইজ পেতাম। হয়ে গেল। এইবার একটা সময় সিনিয়র হয়ে গেলাম, আর আমাদের ডাক্তারি পড়া তো অনেকটা ইন্টার্নশিপ, তখনও তো আমি স্টুডেন্টই। তো এদিকে 6 বছর হয়ে গেছে কলেজ জীবন। তো সেই সময় আমাকে আলটিমেটলি জাজ বানিয়ে দেওয়া হলো, যে একে আর পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এই কলেজ ফেস্টে বিভিন্ন ইভেন্টে জাজ হয়ে যাক। তাই হলো, সাউথ সিটি কলেজের ফেস্ট, এবার সেখানে ইস্টার্ন সোলো জাজ করার জন্য আমাকে ডাকা হলো। তো অনেকেই পার্টিসিপেট করলো। তো তার মধ্যে দেখলাম একটি ছেলে, তার নাম প্রসূন খুব সম্ভবত, সে খুব ভালো একটা ফোক গাইলো, আমার মনে হয় এই বোধহয় সেরা। কিন্তু তারপরে দেখলাম একটা রোগা মতো ছেলে এসে, তার নাম অভিজিৎ বর্মন, সে স্টেজে এসে হলুদ পাখি গাইলো। তখনও গানটা রিলিজ হয়নি, কিন্তু ক্যাসেট বেরোয়নি, না কলেজ সার্কিটে পপুলার হয়ে গেছে। তবুও ও এত পারফেক্টলি গানটা তুলেছিল, একটা কথা ভুল নেই, একটা সুর ভুল নেই। তো সেখান থেকে ও সত্যি সত্যি প্রাইজ পাওয়ার মতন জায়গায় পৌঁছে গেল। সো প্রসূন আর অভিজিৎ বর্মন এই দুজনের মধ্যে ফার্স্ট মানে প্লেসের লড়াই। আমি দেখলাম যে যদি অভিজিৎ বর্মনকে আমি ফার্স্ট করি, ব্যাপারটা কিরকম দেখাবে। আমার গান গেয়েছে সেই জন্য আমি ফার্স্ট করি, হ্যাঁ মানে আমি বায়াসড নই, কিন্তু তবুও দেখাবে যে আমি বায়াসড। আমি দেখলাম যে না, যখন দুজনে প্রায় সমান সমান, তাহলে আমি প্রসূনকে ফার্স্ট করি, পটাকে সেকেন্ড করলাম। আচ্ছা, হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। আমি তখন ভেন্যুতে, পটা যেমন অ্যাটিটিউড আর কি তখনও ছিল, হ্যাঁ এসে আমার জিজ্ঞেস করলাম আমি সেকেন্ড হলাম কেন। আমি বললাম যে না, মানে তুমি খুবই ভালো ছিলে, ও খুব ভালো ছিল।
ও তো এই আলাপ হলো, কাজে 1 নম্বর কি ভালো গায়, 2 নম্বর আমাদের গান পছন্দ করে, 3 নম্বর এই যে মানে এটা শুধু অ্যাটিটিউডের ব্যাপার না, এটা তো কনফিডেন্সের একটা ব্যাপার যে আমি কেন সেকেন্ড হলাম, কেন ফার্স্ট হলাম না, একদম। তো সেইটাও আমার খুবই ভালো লাগে। তো পটার সাথে সেই সময় থেকে বন্ধুত্ব। তার পরবর্তীকালে যেই সময় মানে ক্যাকটাসের ওই ফাঁকা জায়গাটা তৈরি হলো, ইমিডিয়েটলি পটাকে সেখানে একসঙ্গে একটানা স্টেজ করলে তুমি এবং পটাদা কত বছর? সেটা ছিল 99-2000, তো সেই সময় থেকে 2005 অবধি আমরা টানা একসাথে ছিলাম। তারপর সত্যি সত্যি বলছি যে আমরা দুটো ব্যান্ড নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। একটা হচ্ছে পরশ পাথর, আর একটা হচ্ছে যখন ক্যাকটাস থেকে সিধুদা এবং পটাদাকে একসঙ্গে এক স্টেজে দেখা গেল না। ঝগড়াটা কেন হয়েছিল? এই ঝগড়াটা সেইবারের ঝগড়াটা কি এবারে এরকম ভাবে বলতে হয়, ঝগড়া তো অহরহ হতো ডেফিনেটলি, ক্রিয়েটিভ ঝগড়া নানান বিষয় নিয়ে। সেই যে দুজন আলাদা হয়ে গেল সেবারে মানে দেখো, একটা ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা ব্যান্ড আলাদা হয় না, একটা তার তুলনায় গভীরতর একটা মতপার্থক্য হলে তবে মানুষজন ব্যান্ডে আলাদা হয়। তো সেই মতপার্থক্যটা ছিল ফোক সং নিয়ে। আচ্ছা, আমরা প্রথম যখন অ্যালবাম রিলিজ হয়েছে তখন আমাদের অ্যালবামে 8টা গান, পরের অ্যালবামে তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা শো তো জমাতে লাগবে। হ্যাঁ, শুধু আমাদের ওই 8টা গান দিয়ে তো শো জমবে না। তো সেই সময় আমরা প্রচুর ফোক সংস করতাম। দাদা পাহে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পাহে পড়ি রে, এটা করতাম। তারপর ওটা ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, এগুলো করতাম। এগুলো এবং মোস্টলি পটা গাইতো। আচ্ছা, এবং খুবই ভালো গাইতো, এবং সেগুলো দিয়ে শো জমিয়ে দেওয়ার যে আমাদের মানে দরকার ছিল আর কি, সেই জিনিসটা হয়ে যেত। ওইগুলো হতো, তার ফাঁকে ফাঁকে আমরা আমাদের গানও দিতে থাকতাম। 2-3টে গান আমাদের হিট রয়েছে, কিন্তু সব তো হিট গান নয়, এটা 1.5 ঘন্টা শো টানার জন্য। সো এই গানগুলোর প্রতি টেলিফোন, হ্যাঁ, এবং সেই সময় টেলিফোন পটা খুব ভালো গাইছে। তো এই সব গানগুলো দিয়ে আমরা শো টানতাম। এইবার আস্তে আস্তে কি হলো, নীল নির্জনে হয়ে গেল। তারপরে 2004-এ আমাদের রাজার রাজা পরের অ্যালবামও হয়ে গেল। তাহলে আমাদের হাতে 3টে অ্যালবাম, সেই 3টে অ্যালবাম থেকে মোটামুটি যা গান আছে এবার শো টেনে দিতে পারবো। অত নাম্বার অফ হিটস রয়েছে আমাদের কাছে, কারণ নীল নির্জনে গান হিট করে গেছে, ফার্স্ট অ্যালবামে গান তত দিনে আরো বেশি হিট করে গেছে। ধরো প্রথমে শুধু তুমি এলে না আর হলুদ পাখি হিট হয়েছিল, তার মধ্যে স্যারিডন সেটা হিট হয়ে গেছে, সুপার হিট। সো এইগুলো দিয়ে আমরা একটা শো টেনে দিতে পারবো, আমাদের ফোক সং আর লাগবে না। এবং আমরা যেহেতু একটা রক ব্যান্ড হিসেবে নিয়ে ইন্ট্রোডিউস করেছি, সেই জায়গাটাকে আরো দৃঢ় করার জন্য আমরা আস্তে আস্তে ফোক সংকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু পটা ফোক সং বাদ দিতে একদম রাজি নয়, ও প্রিন্সিপালি রাজি নয় আর কি, আমরাও প্রিন্সিপালি রাজি নই। এই যে দুজনে দু জায়গায় অরাজি, আমরা ফোক সং করতে রাজি নই, ও বাদ দিতে রাজি নয়, সেই মতপার্থক্যটা সেই গভীরতা অবধি পৌঁছে গেল যে পথ আলাদা হয়ে গেল। হাউ ওয়াজ দ্য ফিলিং? সেটব্যাক তো বটেই, ডেফিনেটলি সেটব্যাক, মেজর সেটব্যাক। এবং আমাদের যত না খারাপ লেগেছিল, আমাদের শ্রোতাদের ভীষণ খারাপ লাগতো। কিন্তু আমি বলছি যে অ্যাজ আ হিউম্যান বিং তোমাদের বন্ধুত্বটাও কি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গিয়েছিল সেই সময়টা? ন্যাচারালি একটা তিক্ততা তো চলেই আসে। তো কাজেই সাময়িকভাবে সেই বন্ধুত্ব বন্ধ ছিল, হয়তো কথা বলা বন্ধ ছিল 6 মাস 1 বছর, আবার তারপর আস্তে আস্তে সেই ফেজটায় সিধুদা কি বন্ধু পটাকে মিস করতো? পাশে দাঁড়ানো পটাকে বেশি মিস করতাম, কারণ মানে একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিল তখন। আমরাও জাস্ট প্রথম সাকসেস টেস্ট করছি, যে মানে সাকসেস গান বাজনা গিয়ে সাকসেস কিরম হয়, বা আমাদেরকে নিয়ে ছেলেমেয়েরা পাগলামি করলে সেটা কিরম লাগে, আবার সেই দিনকে যদি আমার গলাটা খারাপ থাকে তাহলে কিরম টেনশন হয়, এগুলো সবকিছু আমরা তো ভাগ করে নিতাম। তো কোনোদিন আমি বলছি, পটা আজকে গলাটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, হ্যাঁ ঠিক যাচ্ছে না, বলে তুমি চিন্তা করো না, আমি তোমার কোরাসটা তোমার সাথে গিয়ে দেবো, ফিরবে না আমি তোমার সাথে, ওটা তো ম্যাক্সিমাম নোট আমি তোমার সাথে গিয়ে দেবো, কোনো চাপ নেই। আবার কোনোদিন পটা বলছে, শুধু তুমি মেলে না আমার সময় খুঁজে ওইখানটা কেমন লাগছে, গড়া মানে ধরে আসে, ঠিক আছে চলো ওটা আমি গিয়ে দেবো। অন্য সময় হারমোনি করি, সেদিনকে একসাথে ডুয়েট করলাম। সো এইরকম মানে, এবং স্টেজে দাঁড়িয়ে কি গান হওয়া উচিত, মানে হয়তো অনেক সময় গানের সিকোয়েন্স চেঞ্জ করতে, হয়তো বেশি জমে গেছে যেটা স্লো গান আমরা এখন বাদ দেবো, কিংবা জমছে না এখন স্লো গান বাদ দিয়ে ফার্স্ট গান নিয়ে আসবো আর কি। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যে চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরে যাওয়া।
মানে একদম উত্তম সুচিত্রা কেমিস্ট্রির মতো, মানে কিছু বলতে হয় না, তাকালেই বোঝা যায় কি বলতে চাই। সেই পাশে দাঁড়ানো সেই পটাকে তো সবচেয়ে বেশি মিস করেছিল সেই ফেসটা। তারপর একটা সময় আবার এলো যখন এইটা প্যাচ আপ হলো, আমরা একসঙ্গে ফেসবুকে ছবি দেখতে পেতে আরম্ভ করলাম এবং ফাইনালি একসঙ্গে শো হতে শুরু করলো। হ্যাঁ, সেটা সেকেন্ড ফেজ, মানে 2009 এর কথা বলছি আমি। কারণ রাজার পরের অ্যালবাম আমরা করলাম তুচ্ছ, সেটা করলাম 2008-এ। 2008-এর পরে আমাদের সেই সময়ের গিটারিস্ট এবং ভোকালিস্ট সায়ক ছিল, ততদিন সায়ক গাইছিল। সায়ক বললো যে আমি বম্বে চলে যাব, আমি আর গাইবো না এখানে। আচ্ছা। আর অ্যালান বললো যে আমি একটা ব্রেক নেব। ও বাবা, গান বাজা থেকে আমি ব্রেক নেবো। ওর মনে মনে হয়তো ফসিল জয়েন করবে সেরকম প্ল্যান বা প্রস্তাব ছিল ওর কাছে, তো সেই সব কিছু বলেনি। বলেছে আমি একটা মিউজিক থেকে একটা ব্রেক নিচ্ছি। আর শায়েক সত্যি সত্যিই বম্বে চলে গেল, কারণ ওর ওয়াইফ তখন ওয়েস্ট ইন্ডিয়াতেই থাকে আর কি। তো কাজেই ও চলে গেল। সেই সময় পটার দ্বিতীয় প্রবেশ 2009। সেখান থেকে 2009 থেকে সেবার 2012-13 অবধি গেল। আবার একটা সমস্যা হলো। সেটা কি নিয়ে? সব বলতে হবে, যেগুলো কেউ শোনেনি সেগুলো বলতে হবে। বিগ বস। বিগ বস বাংলায় বিগ বস এলো। উফ, তো হ্যাঁ, তাতে কি হয়েছিল সেটাই যাই হোক, তাতে পটাকে ওরা ইনভাইট করলো। তো এবার সেটা হয়ে গেল, তাহলে 3 মাসের জন্য পটাকে চলে যেতে হবে। এবার সেটা পটার কাছে বেশ ভালো, মানে বিগ বস পাবলিসিটি ওয়াইজও ভালো প্রস্তাব, আর অর্থনৈতিকভাবে খুবই ভালো প্রস্তাব। বিগ বস মানে ভালো পে করে ওরা। পটা ফাইনাল ডিসিশন নিল যে ও জয়েন করবে। আচ্ছা। ব্যান্ড বললো যে আমরা কি 3 মাস বসে থাকবো? আর 3 মাসের জন্য কাউকে যদি রিক্রুট করি, সেরকম ভাবে কি আর ব্যান্ড হয়? 3 মাসের জন্য কাউকে রিক্রুট করলাম যে অ্যাজ আ রিপ্লেসমেন্ট, 3 মাস গাইলো তারপর চলে গেল। সো ওই 3 মাস দর্শক কিভাবে নেবে এই ভোকালিস্টকে? তো তার মানে তো আমাকে একটা ডাকি পাবে না। যদি আমরা ঘোষণাই করে দিই একে 3 মাসের জন্য নিয়েছি, তাহলে ওরা 3 মাস বাদেই শুনবো আমাকে একটা, যখন পটা ফিরবে তখন শুনবো। সো এটা আমাদের জন্য 3 মাসের কোনো আলাদা করে রিপ্লেসমেন্ট নেব না, আমরা এরকম সিদ্ধান্ত নিলাম। সো ইফ দ্য ব্যান্ড হ্যাজ টু কন্টিনিউ, উইল গেট অ্যানাদার ভোকালিস্ট। আচ্ছা আচ্ছা, তাই হলো। তখন কে জয়েন করলেন? তখন দিব্যেন্দু জয়েন করলো। এবার 2013 থেকে দিব্যেন্দুর সাথে পথ চলা শুরু হলো। 2018 নাগাদ দিব্যেন্দুর প্রস্থান, সাকির প্রবেশ। আচ্ছা। সাকি বহুদিন ধরে কি বলবো, তো গুরু আমায় বললে আর কি শুরুতে ইন্ট্রোডাকশনে। সাকি সেই অর্থে আমার শিষ্য ছিল, খুবই ভালো লেখে, গায়ে মোটামুটি, কম্পোজও ভালোই করে। তো দিব্যেন্দুর বেরিয়ে গেল, ওর কিছু পার্সোনাল সমস্যা ছিল, আমাদের 2-1 সাথে ওর একটু প্রবলেমও হচ্ছিল। দিব্যেন্দুর প্রস্থান, সাকির প্রবেশ, এই করে পরের অ্যালবামও আমরা করলাম সাকির সাথে, তবুও ঠিক আছে বলে একটা অ্যালবাম, একটু লেস পাবলিসাইজড অ্যালবাম, সেটা করলাম। তারপরে দুটো ঘটনা ঘটলো, একটা নিজেদের মধ্যে কিছু মনোমালিন্য ঘটলো, আর কোভিড এসে পড়লো। সো 2020 একদম ব্ল্যাঙ্ক গেল, কোনো শোজ নেই, কারোর মধ্যে প্রায় যোগাযোগও নেই। সাকি ইন দ্য মিন টাইম সে বিয়ে করে বললো আমি বাংলাদেশ চলে যাচ্ছি। বাংলাদেশে একটি মেয়েকেও বিয়ে করলো, আমি বাংলাদেশ চলে যাচ্ছি। সো আবার তাহলে ভোকালিস্ট খোঁজার ব্যাপার আসছে। আর কিবোর্ডিস্ট বললো আমি একটা অন্তত 6 মাসের ব্রেক নেব। ওরে বাবা, এই মানে 2020 শুরুতে এরকম হয়েছে, হতে হতে কোভিড চলে এলো। কাজে 2020 থেকে একটা সার নেই, প্রায় আবছা হয়ে গেছে। তখনই কি সিধু অ্যান্ড মাইলস, সিধু অ্যান্ড দ্য জার্নি, সিধু অ্যান্ড দ্য জার্নি কি তখন একা পথ চলার ভাবনা নিয়ে শুরু করলেন? না, সিধু অ্যান্ড দ্য জার্নি চলছে তারও বছর 2 আগে থেকে সিধু অ্যান্ড দ্য জার্নি চলছে। তো সিধু অ্যান্ড দ্য জার্নি কেন না, মানে যে গানগুলো ক্যাকটাস তো নিজের গান করে, যে গানগুলো আমার করতে ইচ্ছে করে, ধরো মহিনের গান, বাংলাদেশি কিছু ব্যান্ডের গান, আয়ুব বাচ্চুর গান, মাইলসের গান, কিছু ফোক সং, এগুলো করতে ইচ্ছে করে এবং সেগুলো একটা ডিমান্ড রয়েছে। মানে দিদি নম্বর মানে যেতে যেতে না কিছু লোকজন আমাকে মানে ক্যাকটাসের সিধুর বাইরেও চিনতে শিখেছে, তো তারা চায়, তো সেই শোতে তারা রক গান চায় না। আচ্ছা, তারা চায় শুধু দিদিরামা মানে যেমন বিভিন্ন রকম গান করে সেরকম গান করে। তো সেরকম একটা জায়গা থেকে সিধু অ্যান্ড দ্য জার্নি শুরু।
কিন্তু আমরা এই আগের গল্পটা খুব খুব কন্টেক্সচুয়াল, দারুণ সময়ের প্রশ্নটা তুললে। সো 2020 ক্যাকটাস থরো আর সিধু অ্যান্ড দ্য জার্নি চলছে। ইন দ্য মিন টাইম সৃজিত মুখার্জি এবং অনুপম রায় দারুণ একটি চাল চাললেন। হ্যাঁ, ওরা সম্পূর্ণ একটা গিমিক হিসাবে ওদের উমা ছবির জন্য এসো বন্ধু বলে যখন একটা গান ডিসাইড করবে, তখন জাস্ট দর্শক শ্রোতাদের একটা গিমিক দেবে বলে ওরা বলল গানটার নাম হচ্ছে এসো বন্ধু, এটা গাইবে মেল ডুয়েট ভয়েসে পটা এবং সিধু। এটা 2019-এর মধ্যে ঘটেছে এই ঘটনাটা। তো খুবই ভীত সন্ত্রস্ত অনুপম, এমনিতেই অত আস্তে কথা বলে, হ্যাঁ খুব নরম স্বভাবের। হ্যাঁ, ফোন করে সিধুদা একটা গান গাইবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই, তোমার কম্পোজিশন কেন গাইবো না, অত্যন্ত আনন্দের খবর। বলে না একটা ব্যাপার আছে। কি বলে, গানটা তুমি আর পটাদা মিলে একসাথে গাইবে। ও আচ্ছা। ভেতরে ভেতরে কি হচ্ছে তখন? তখন কি মানে সিধুদা ফুটন্ত না? আমার যাই না, আমার তো মানে দেখে মনে হয় যে তোমার পক্ষে বোধহয় খুব দীর্ঘমেয়াদী রাগ করে থাকা একটু ডিফিকাল্ট। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিকই, ঠিকই। এবং আমি সেরকম ফিলোসফিতেও বিশ্বাস করি যে মানে ক্ষমা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রের একটা দিক বলে আমার মনে হয়। সো ক্ষমাকে আমি খুব প্রশ্রয় দিই। তো যাই হোক, তখন মানে পটার সাথে মানে যোগাযোগ আছে, কিন্তু কাজ করি না একসাথে অনেক দিন। এবং দ্বিতীয়বার পটা চলে যাওয়ার পরে ন্যাচারালি মানে একটা বিরক্তির ব্যাপারটা দুদিকেই রয়েছে। এবার একই রকম ফোন পটার কাছে হয়ে গেল। পটা জিজ্ঞেস করে যে সিধুদা কি বলেছে। ফোন ঘুরে আমার কাছে এলো যে কি ভাবলে তুমি? আমি পটা কিছু বলেছে বলেছে যে তুমি কি বলেছো জানতে চেয়েছে। আমি তাহলে হ্যাঁ বলে দাও। এই করে আমরা একসাথে গেয়ে ফেললাম। এইবার যারা ধরো তোমার মতো এই সিধু পটাকে একসাথে চায়, সেই গোষ্ঠী তো প্রচন্ড খুশি, তাদের জন্যই গানটা হিট হয়ে গেল আর কি প্রায়। ইনফ্যাক্ট আমি প্রশ্নটা ঘুরিয়ে আনলাম এই ঘটনাটা শুনবো বলি। এইবার তাদের দাবি হলো যে তোমরা যদি স্টুডিওতে গিয়ে একসাথে গাইতে পারো স্টেজে কেন পারবে না? আমরা বললাম সেটা তো সম্ভব নয়। পটার মরুদ্যান আছে, আমার ক্যাকটাস রয়েছে, সেটা ভেঙে আমরা কি করে করবো? বলে ওসব আমরা জানি না, তোমাদের কিছু একটা করতে হবে। এইবার ততদিনে সিধু অ্যান্ড দ্য জার্নির সাথে কেউ এসে জয়েন করে, এরকম শোজ হচ্ছে, কখনো উজ্জয়িনী মুখার্জি, কখনো অনিন্দ্য চ্যাটার্জি, কখনো সৌমিত্র রায়, এরকম এসছে। তখন এর প্রস্তাব এলো যে তাহলে পটাকে ফিচার করা হোক, সিধু অ্যান্ড দ্য জার্নি ফিচারিং পটা। আমি বললাম ঠিক আছে, কিন্তু নামটা কেমন কেমন লাগছে, তাহলে কি করা যায়? আমি বললাম তাহলে চলো এই টিমটার নাম দিই এসো বন্ধু। আরে বাহ, ওই সেইভাবে এসো বন্ধু শুরু। হ্যাঁ, এই বলে এসে বন্ধু একটা গান থেকে একটা ব্যান্ড বলো বা একটা লাইন আপ, তার নাম হয়ে গেল এসো বন্ধু। এইরকম আইকনিক যেহেতু এই গানটা, আমরা কি এই গানটা 4 লাইন শুনতে পারি? কিসে ডাকে পথে নেমেছি, কে বা ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ আসুক বাধা, সামনে থাক গোলক ধাঁধা, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না, সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। সো ক্যাকটাস টলমলো 2020 কথা বলছি, সিধু অ্যান্ড দ্য জার্নি রয়েছে, এসো বন্ধুর হঠাৎ করে একটা পপুলারিটি হতে আরম্ভ করেছে, ডাক পাচ্ছি। এরকম ভাবে আমি যেতে যেতে 2020 শেষ দিকে গিয়ে দেখলাম যে তাহলে সিধুর পরিচয় ক্যাকটাস দিয়ে, তাহলে সিধুর সব হচ্ছে, সিধু অ্যান্ড দ্য জার্নি হচ্ছে, এসো বন্ধু হচ্ছে, আর ক্যাকটাসটাই হচ্ছে না। এটা কোনো কথার কথা হলো? আমি এটা হতে দিব না, একদম দিব না গো, দিব না। তাহলে কি করা যায়? তখন আমি পটাকে প্রস্তাব দিলাম, পটা আমার মনে হচ্ছে না পুরোনো এক্সিস্টিং যে ক্যাকটাসের টিম তারা আর কাজ করবে বলে মনে হয় না। নইলে লাস্ট 8-10 মাসে একটা ফোন কল, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমি পেলাম না কারোর কাছ থেকে। এবং আমার কাছে যা খবর আছে ওরা যে নিজেরা কিছু করছে আমায় বাদ দিয়ে, তাও নয়, কিছু করছে না, কিছু করছে না। ক্যাকটাসের সমস্ত মেম্বার বসে গেছে, মানে অন্তত ক্যাকটাস প্রসঙ্গে বসে গেছে, সে অন্য জায়গায় মিউজিক করছে, অন্য কাজ করছে, যা ইচ্ছে করছে। আমি বললাম পুরোনো টিম মানে ওয়ার্কিং অবস্থায় নেই, এসো বন্ধুকে ক্যাকটাসে কনভার্ট করি, রাজি? বলে হ্যাঁ রাজি। আরে মানে এই আবার এই জন্যই বলছি, কোথাও আমাদের দেখে মনে হয় না, আমরা তো একদম দর্শকের পার্সপেক্টিভ থেকে,
তোমাদের কোথাও না ওই কেমিস্ট্রিটা আছে। আমাদের কিছু কিছু সিরিয়ালে হয় যেটা আমরা হয়তো ফ্যামিলির চরিত্রে, যেমন আমি মিঠাই বলে একটা সিরিয়াল করতাম, যেখানে আমাদের দেখে মনে হতো সত্যি এরা ফ্যামিলি, এবং আমাদের সহ অভিনেত্রী যেমন দিয়া এখনো আমাকে জিজু বলেই ডাকে, বলে আমার অবিবাহিত জামাইবাবু, ঠিক আছে? তোমাদের দেখলেও সত্যি, এই কারণে আমি বললাম না ওই উত্তম সুচিত্রাটা এমনি এমনি না, তোমাদের মধ্যেও না কোথাও ওই আন্ডারকারেন্টটা বোধহয় সবসময় চলে, যেটা আমরা বোধহয় সেটা আঁচটা পাই। হ্যাঁ, কারণ আন্ডারকারেন্টটা যে সময় শুরু হচ্ছে সেই সময় মনগুলো ভীষণ সরল ছিল, মানে তুলনায় অনেক অপাপবিদ্ধ ছিলাম আর কি। এবং সেই সময় যে কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছে সেটা সেটা দারুণ, সেটা অন্য কোনো ভাবে রিপ্লেস হতে পারে না। এবং তারপর তোমরা ফাইনালি আবার একসঙ্গে শো করছো, তাই 2021 থেকে চালিয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, এটাই চলতে থাকুক। আচ্ছা, সেটাই আমরা চাই ভীষণভাবে, এবং আগামী কোনো দিনে কোনো মনোমালিন্য যেন তোমাদের মধ্যে না আসুক, ঈশ্বরের কাছে আমি ঈশ্বরে বিশ্বাসী। একটা প্রবাদ বাক্য রয়েছে, মানে আমি তৈরি করেছি সেটা, পটার সাথে প্রেম করা যায়, সংসার করা যায় না। সে তুমি যাই বলো, কিরম ভাবে দেখো পটাদাও যখন নিজের ব্যান্ড তৈরি করলো সেটা নাম দিল মরুদ্যান। হ্যাঁ, একদমই। কোথাও গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বোধহয় তোমরা দুজনের শিল্পী সত্তায় ওই পূর্ণতা পায় না। এবার তুমি আমাকে বলো, তোমরা যে সময় এলে সেই তার ঠিক আগের ফেজটাতেই, মানে আমি যখন ধরো স্কুলের একটু বড় ক্লাসে, সেই সময় থেকে এসে গেছে প্রচণ্ড জীবনমুখী গান, মানে কবির সুমনের হাত ধরে এলো, তারপর 4টে নাম মোটামুটি সেই সময় কলকাতার মানে মিউজিক সিনারিওতে দাপিয়ে বেড়াতো। হ্যাঁ, একজন অবশ্যই কবির সুমন, দ্বিতীয়জন নচিকেতা, তৃতীয়জন শিলাজিৎ, চতুর্থজন অঞ্জন দত্ত। এদের কার গান তোমার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে? সবচেয়ে ভালো লাগে অঞ্জন দত্তর গান। অঞ্জন দত্তর গান, ওকে। কারণ মানে আমরা যে আরবান বা ইন্টারন্যাশনাল টেক্সচারটা তৈরি করতে চেয়েছি মিউজিক্যালি, সেইটা কিন্তু অঞ্জন দত্তর একটা কনস্ট্যান্ট প্রচেষ্টা ছিল সেই দিকে। এই গানটা ধরো, সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই, আমার রাস্তা হাঁটে আমি হাঁটি না। এটা তো মনে হয় আমার দুর্দান্ত একটা ব্লুজ, খুব দারুণ একটা ব্লুজ। সো অঞ্জন দত্তর কম্পোজিশনের মধ্যে সেই আরবানিটি, সেই ইন্টারন্যাশনাল ফ্লেভার, সেগুলো আমি ডেফিনেটলি পেয়েছি। উনি হয়তো গায়ক হিসাবে বিরাট গায়ক নন, কিন্তু প্রয়োজনও নেই, উনি যে ধরনের গান করেন তার জন্য হি ইজ দ্য পারফেক্ট ভয়েস। একদম সিঙ্গার সং রাইটার। এবং অঞ্জন দত্ত যেভাবে কমিউনিকেট করতে পারে না, এই আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো, মানে সত্যি একটা সময় ছিল যখন আমি প্রিয় বন্ধু রোজ রাত্রিবেলা শুনতাম, মানে এতটাই। ঠিক সেই রকমভাবেই তোমাদের যেমন জীবনমুখী গানে অঞ্জন দত্ত ইনফ্লুয়েন্স করেছিলে বলছো, সবচেয়ে কম ইনফ্লুয়েন্স কার গানের ছিল? শিলাজিৎ। শিলুদার গান সেইভাবে তোমাকে শুনিনি, খুব একটা শোনো। আর নচিকেতার গান? নচিদার গান শুনেছি, নচিদার গান শুনতে। নচিদার গান তো মোটামুটিভাবে সবই অরিজিনাল কম্পোজিশন। সেই গানগুলো তোমায় কি ইনফ্লুয়েন্স করতো? ওই রকম সুর আলাদা করে সবই অরিজিনাল কম্পোজিশন শব্দটা বলার মানে কি? মানে আলাদা করে সবই অরিজিনাল কম্পোজিশন এই শব্দটা বলার মানে কি? আমাকে উস্কে দেওয়ার চেষ্টা? না, উস্কে দেওয়ার চেষ্টা নয়, মানে বেসিক্যালি কি হয়, কবির সুমনের গানের নিজস্ব ঘরানা আছে, নচিদা অনেক বেশি ওই দুটোর মিক্সচার, কোথাও গিয়ে ভারতীয় ইন্ডিয়ান ক্লাসিক্যালে যেহেতু ওনার ট্রেনিং, এবং আমার মনে হয় নচিদা এমন একটা স্তরের গানগুলোকে বাঁধতে পেরেছিলেন যেটা না ওই মাঝে থাকা অনেক মানুষ যারা সেই অর্থে পাশ্চাত্য সঙ্গীতের এক্সপোজার বা টেক্সচারও হয়তো অনেক ক্ষেত্রে পছন্দ করেন না বা রিলেট করতে পারেন না, সেই রকম অনেক মানুষ কিন্তু নচিদার গানের সঙ্গে রিলেটেড হতে পেরেছিল। এবং নচিদার দু একটা গান হয়তো সেইভাবে ইনফ্লুয়েন্সড বললেও বেশিরভাগ গানই আমার মনে হতো অরিজিনাল। দু একটার বেশি এটুকু বলতে পারি আর কি। দু একটার বেশি মানে রাজশ্রী যেমন ইনফ্লুয়েন্স, রাজশ্রী অবশ্যই ইনফ্লুয়েন্সড, নীলাঞ্জনা ওয়ান, মানে হাজার কবিতা, এটা অবশ্যই বাংলাদেশি ব্যান্ডের জোয়া ফিডব্যাক, তাদের গান। দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না, এই মনকে বোঝানো যে গেল না,
মানে বুঝতে পারছো, মানে কোরাসের পুরো সুরটা। সো মানে ক্যাকটাসের যদি হলুদ পাখি হয় আর নচিদার সেরকম নীলাঞ্জনা, তো একটা মানুষের মানে জীবনের সবচেয়ে হিট গানটা একটা বাংলাদেশি গানের থেকে খুবই মেজরলি ইনফ্লুয়েন্সড আর কি। হ্যাঁ, এই একটা গান নয় হলো, আর আর অন্য কোনো গান? এটা হচ্ছে নীলাঞ্জনা 1, নীলাঞ্জনা তাহলে 3-তে চলে যাই। দুলছে হাওয়ায় না 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 ফুল নয়, বেসামে মুশো, নিশ্চয়ই শুনেছো, স্প্যানিশ একটি গান, অত্যন্ত বিখ্যাত। অ্যাগেন মানে একদম সেটা পুরোপুরি ইনফ্লুয়েন্স। তারপরে হচ্ছে চল যাবো তোকে নিয়ে, এটার ব্যান্ডটার নাম মনে পড়ছে না, সম্পূর্ণ একটি ব্যান্ডের গান, আমি মনে পড়ছে না আমার কার গান। ঠিক আছে, তার মানে স্টিং এর গান খুব সম্ভবত, এটা স্টিং। স্টিং এর গান রাজশ্রীর কথা তুমি নিজে বললে, কাজে একটা দুটো সংখ্যাটা সেক্ষেত্রে তার তুলনায় কি মানে না, সে কি অঞ্জন দত্ত নেয়নি সুর? অঞ্জন দত্ত সুর, অঞ্জন দত্ত বোধহয় বলে টলেই। এক্স্যাক্টলি, আমার সেটা হচ্ছে পয়েন্ট, যে আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই কোনো কোনো সুর প্রিয় হয়ে যায় যে মনে হয় এটা নিয়েই কাজ করি, বা ভেতর থেকে কিছু কয়েকটা লাইন চলে এলো, বাংলা লাইন চলে এলো, দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা একটা স্বীকারোক্তি করতে কি অসুবিধা আছে? সেটা মানে ক্যাসেট হোক, মানে রিলিজ হোক, যখন রিলিজ হচ্ছে ক্যাসেটে হতো আগে, বা এখন ডিজিটাল রিলিজ হচ্ছে, সেখানে একটা লাইন মেনশন করে দিতে তো কোনো অসুবিধা নেই। এই গানটা ওনার দ্বারা আমি ইনফ্লুয়েসড হয়েছি, এইটা বলার মধ্যে আমার মনে হয় কোনো দুর্বলতা তো নেই, বরং এটা ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে। এই একটা লাইন কেন আমি বলবো না? বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর, বুড়ো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নুপুর, চলে গেল স্রোতে ভেসে জানি না কোন দূর দেশে, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন, ফিরবে না সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশিরভাগ মানুষজনেরই ধারণা সিধুদা মূলত ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত এবং ওয়েস্টার্ন মিউজিকই শোনে, তার বাইরেরটা শোনে না। কিন্তু আমি দেখেছি মানে তোমাকে মোটামুটি এখন গানের এনসাইক্লোপিডিয়া বললে কম বলা হয়, যে মান্নাদের কোনো একটা অচেনা সুরের অচেনা গান সেটা তুমি মুহূর্তের মধ্যে বাজিয়ে মানে গিটারে বাজিয়ে গান গেয়ে দিতে পারো। পুরোনো দিনের বাংলা গানের প্রতি তোমার গভীর শ্রদ্ধা, তাহলে পুরোনো দিনের বাংলা গান কি কোনোভাবে তোমার সাবকনশিয়াসকে ইনফ্লুয়েন্স করে? এখানে একটু তোমার কারেক্ট করে দিই, এটা পুরোনো দিনের বাংলা গান হবে না, এটা পুরোনো দিনের হিন্দি গান হবে। আচ্ছা, কারণ আমার বাবা আর্মিতে ছিলেন, মানে আমার বাবা আর্মি ডাক্তার ছিলেন, তো মা বাবা এবং দিদিরা তারা অল ইন্ডিয়া ট্যুর করেছে, যেমন যেমন পোস্টিং হয়, কারণ পুনাতে 3 বছর, তারপরে ব্যাঙ্গালোরে কয়েক বছর, এমনকি বিয়েতেও দেরাদুনে বাবার পোস্টিং ছিল। তো সেই জন্য ওল্ড হিন্দি ফিল্ম সং এটার একটা বিরাট প্রচলন আমার বাড়িতে ছিল। তো হয় মা বা দিদিরা গুনগুন করে গান গাইছে, কিংবা ট্রানজিস্টার রেডিও চলছে বিবিধ ভারতী। আচ্ছা, সেখানে কিন্তু কলকাতা ক খ চলতো না, বিবিধ ভারতী চলছে। কাজে ওল্ড হিন্দি ফিল্ম সং নিয়ে একটা সত্যি ফান্ডা আছে, সেটা আমার দুঃখ ইনফ্যাক্ট, যে সেটা কোথাও প্রকাশ করে সেটাকে মানে কাজে লাগানো গেল না আর কি। যখন অন্তাক্ষরী করতাম সেটা ডেফিনেটলি কাজে লাগতো, কিন্তু তার পরবর্তীকালে এটা আর কোনো কাজে লাগলো না। বাংলা গান, আধুনিক বাংলা গান নিয়ে আমার গভীরতা একদমই সীমাবদ্ধ আর কি, অতটা গভীরতা নেই। কিন্তু ওল্ড হিন্দি ফিল্ম সং সেটা যদি আমায় বলো যে আমায় ইনফ্লুয়েন্স করেছে, হ্যাঁ নিশ্চয়ই। মেলোডি সিলেকশন বা এরম চলনের সময় অনেক কিছুই মানে
ভালো লাগে তো, মানে এমন এমন সুর রয়েছে যেগুলো খুব হিট গান নয়, কিন্তু আমার ভীষণ প্রিয়। ধরো ইয়ে রাতেই এ মৌসুম সবাই শুনেছে, কিন্তু তার খুব কাছাকাছি একটা গান, ये हवा ये नदी का किनारा चांद तारों का रंगीन इशारा कह रहा है बेखबर हो सके तू प्यार कर ये समा मिलेगा फिर न दोबारा ये हवा ये नदी का किनारा। এই ধরনের কিছু কিছু মেলোডি আমার ভীষণ প্রিয়। আমি জানি না, আমি সরাসরি হয়তো ইনফ্লুয়েন্স করেনি, কিন্তু কিন্তু এগুলো আমার মনের মধ্যে আছে অবশ্যই। আর পরবর্তীকালে বলবো যে ফোক মিউজিক শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি ফোক মিউজিক যেমন বললাম যে আমরা ক্যাকটাসেও করতাম, পরবর্তীকালে ক্যাকটাসে করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চালিয়ে যাই। এবং খুব রিসেন্টলি কয়েক মাস আগেই একটি ফোক নাম্বার আমরা রিলিজ হয়েছে ইউটিউবে, বিরাট ভিউ হয়েছে, 17 লক্ষ ভিউ হয়েছে। আরে বাবা! সেটা হচ্ছে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। তো এই ধরনের গান আমার খুব, সোলফুল গান আমার খুব খুব ভালো লাগে। এটা কোথায় রিলিজ হয়েছে? চ্যানেলটার নাম মনে আছে? টি সিরিজ থেকে, টি সিরিজ বাংলা থেকে রিলিজ হয়েছে এটা। আর এখন রিসেন্ট তোমার, আচ্ছা সেটাতে যাব, তবে তার আগে জেনে নিই যে পুরোনো দিনে কোন সিঙ্গার তোমার অত্যন্ত পছন্দের, কোন কম্পোজার পছন্দের, কোন লিরিসিস্ট খুব পছন্দের? কম্পোজার হিসাবে আদি বর্মন সলিল চৌধুরী নিশ্চয়ই প্রিয়। হেমন্ত মুখোপাধ্যায় কম্পোজার হিসাবে আমার ভীষণ প্রিয়। আচ্ছা, উনিও মানে ওয়েস্টার্ন মিউজিক থেকে ইনফ্লুয়েন্স হতেন, কিন্তু সেটাকে অদ্ভুতভাবে ইন্ডিয়ানাইজ করে নিতে পারেন। এটা খুব মজার উদাহরণ দিই, আমি ইংরেজি গানটার নাম আগে নাম বলি, ওই মানে লিরিক্স বুঝতে পারতাম না বলে মনে থাকে না। উষাদি খুব ভালো গান করেন, এই ইংরেজিটা করেন। তো যাই হোক, হেমন্ত বাবু সুর যখন নিয়েছিলেন তখন উনি গান করেছিলেন লহরো পে লহর উলফত है जवान रातों की सहर चली आओ यहाँ। এটার প্রায় 50 বছর পরে অনুমলিক সুরটা নিয়েছেন। কি করলো, কি গান হলো তাহলে? কি গান হলো? আমি আবার একবার সুরটা করি, আচ্ছা স্কেলটা তুলে করি, তাহলে তোমার এই নতুন গানটা পৌঁছতে সুবিধা হবে। লহরো পে লহর উলফত है जवान रातों की सहर चले आओ यहाँ। ये काली काली आंखें ये गोरे गोरे गाल, এই একই সুর থেকে নেওয়া। আরে শাবাশ! এই ওয়েস্টার্ন মিউজিক আমাদের ইন্ডিয়ান মিউজিককে যা যা আমরা একদম নিখাদ ইন্ডিয়ান বলে ভাবি, সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই ওয়েস্টার্ন মিউজিকের ইনফ্লুয়েন্স রয়েছে। সো আমরা যেটা বলি যে হ্যাঁ আমরা ইনফ্লুয়েন্সড, এটা আমরা জোর গলায় বুক ফুলিয়ে বলি, সেটা অনেকেই বলে না, চুপি চুপি ইনফ্লুয়েন্স। এবং বোধহয় বলতে একটু লজ্জাও পায় আর কি। আচ্ছা তুমি আমাকে বলো। হ্যাঁ, প্রশ্ন ছিল যে মিউজিক কম্পোজার হিসাবে কাজে হেমন্ত বাবু ভীষণ প্রিয়, এবং ওনার মিউজিক ডিরেকশনের যে প্যাশন সেটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। একটা সময় ছিল যে বলিউডে, তখন তো বলিউড বলতো না, বম্বেতে ওনাকে তেমন কেউ ডাকছে না, এদিকে ওনার কাছে ভালো ভালো সুরের খাজানা জমে যাচ্ছে। এবার উনি কী করবেন, ওনার সেই সুরগুলো দর্শককে বা শ্রোতাদের শোনানোর ইচ্ছে এতটা তীব্র, উনি ফিল্ম প্রডিউসার হয়ে গেলেন। উনি বললেন যে আমি একটা ফিল্ম প্রডিউস করবো, তার জন্য ডিরেক্টর ধরে এলেন, স্টোরি নিয়ে এলেন, নায়ক নায়িকা সবাই ধরে এলেন, কিন্তু মিউজিক ডিরেক্টর আমি হব। শুধু প্রডিউসার হয়ে উনি নিজেকে কাস্ট করলেন অ্যাজ মিউজিক ডিরেক্টর, আর পুরো একটা ফিল্ম আনেন, এবং সুপার ডুপার হিট, গানের ক্ষেত্রে তো বটেই, 20 সাল বাদ। হ্যাঁ, সো এই মানে হেমন্ত মুখোপাধ্যায়ের এই যে শুট করার প্যাশন, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর ডি বর্মন তো কোনো কথাই হবে না, আমি কি বলবো, সলিল চৌধুরী আমার বলার যোগ্যতাই নেই হয়তো। এরা মিউজিক কম্পোজার হিসাবে আমার কাছে খুব প্রিয়। সিঙ্গার কিশোর কুমারকে, আশা ভোসলেকে বাদ দিয়ে, লতা মঙ্গেশকরকে বাদ দিয়ে কোনো তালিকাই তৈরি হতে পারে না। তো অবশ্যই এই তিনটে নাম, এবং হেমন্ত বাবু এই তালিকা। লিরিসিস্ট আমি যে হিন্দি গান শুনেছি যে খুব যে মন দিয়ে আমি প্রত্যেকটা গানের লিরিসিস্ট ধরে শুনেছি তেমন নয়, কিন্তু পরবর্তীকালে যতটা বুঝতে পেরেছি ডেফিনেটলি শৈলেন্দ্র তার মধ্যে আসে, আর পরবর্তীকালে গুলজার সাহেব অবশ্যই আসে। আচ্ছা, বাংলায় দুজন লিরিসিস্ট
মানে কোনো গৌরী প্রসন্ন আর পুলক বন্দ্যোপাধ্যায়, কোনো ডাউট নেই। দুজনের মধ্যে যদি চুজ করতে বলি, এটা খুব মুশকিল। গৌরী প্রসন্নের দিকে আমার পাল্লা ভারী। নওশাদ কেমন লাগে? নওশাদের মিউজিক নিশ্চয়ই মানে শুনেছি, সেটা একটা পিরিয়ডের জন্য দ্যাট ওয়াজ ফাইন। সেটা আমার মনে হয় খুব যুগোত্তীর্ণ হতে পেরেছে কিনা, অন্তত আমার কাছে আমি বলবো যুগোত্তীর্ণ হতে পারেনি। এবার অনেকটা জাম্প করে চলে আসি এখনকার যারা তুলনামূলক অন্য মিউজিক, যেটা ধরো আমার রবীন্দ্র জৈন খুব প্রিয়, রাজেশ রোশন আমার ভীষণ প্রিয় মিউজিক। রাজেশ রোশন খুব প্রিয় মিউজিক। হ্যাঁ, মানে এই কহনা পেয়ারের গান তোমার ভালো লাগে? না, তার আগের অনেক গান, তার অনেক আগে। স্বামীতে কি ভালো ভালো গান আছে। পল ভর মে ইয়ে क्या हो गया वो मैं गई वो मन गया, বিউটিফুল। বাপ্পিদা আছে, বাপ্পিদাকে আরে সেটাই বলতে যাচ্ছি। আর এখনকার যদি জাম্প করে চলে আসি, এখনকার যত সিঙ্গার রয়েছে তার মধ্যে অরিজিৎ সিং কেমন লাগে? মোটামুটি লাগে। মোটামুটি মানে অরিজিৎ সিং, সোনু নিগম যদি একসঙ্গে দিই, কে বেটার? আই উড গো ফর সোনু নিগম। কেন? অরিজিৎ আমার মানে বন্ধু বিশেষ, খুবই স্নেহ করি ইত্যাদি সবই ঠিক আছে। আমার কানে যেমন যার যেমন থাকে আর কি, মানে আমি আমাকে কুমার শানু মানে দারুণ, এই বাঘের বাচ্চা। এই যে মেল গাস্টো, এটা মানে পৌরুষ, একটা দাপট, সেটা আমার ভালো লাগে পুরুষ কণ্ঠীদের। মানে যখন পুরুষ সঙ্গীত কি বল শিল্পীকে শুনছি, আমার ওই গলার দাপটটা, পৌরুষ ভাবটা, সেটা আমার পছন্দ হয়। আচ্ছা, রক অ্যান্ড রোল মিউজিক বা আচ্ছা, মাইকেল জ্যাকসন কেমন লাগে? মাইকেল জ্যাকসন খুবই ভালো। মাইকেল জ্যাকসনের আগেন ওনার গান, ওনার কথা তো খুব ভালো বুঝতে পারি না, ওনার গানও প্রায় মানে গাইতে পারি না, কিন্তু ওনার টোটাল যে ব্যাপারটা, ওনার রাইট ফ্রম দ্য মিউজিক অ্যারেঞ্জমেন্ট সাংঘাতিক, মানে দারুণ মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সঙ্গে ওনার গায়কী এবং ওনার যে স্ক্যাটিং থাকে। আমরা ইয়েতে চেষ্টা, নির্নিজনের টাইটেল সঙ্গে যেমন একবার চেষ্টা করেছিল, তো এই ধরনের জায়গাগুলো, এবং ওনার নাচ তো বটেই, কিছু মানে সিঙ্গিং, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড তার প্রেজেন্টেশন অ্যান্ড ডান্স, সেগুলো নিয়ে মাইকেল জ্যাকসন দুর্দান্ত একদম। এলভিস প্রেসলি? এলভিস প্রেসলি তো ভালো, ডেফিনেটলি। তবে রক অ্যান্ড রোল মিউজিক, আমরা যেটা শুনেছি, মানে রক মিউজিক হচ্ছে রক অ্যান্ড রোলের সন্তান বলা যেতে পারে। সো আমরা রকটা নিয়ে আরো বেশি ছিলাম। তো সেই জায়গা থেকে আমি বলবো, ধর মানে যারা ইগলসে যারা গাইতেন, বা স্করপিয়ন্সে যারা গাইতেন, মাইকেল শেঙ্কার দুই ভাই গাইতেন, তো তাদের সিঙ্গিং, সেগুলো আমাদের কাছে আরো বেশি অ্যাট্রাক্টিভ। কুইনের গান কেমন? কুইন দুর্দান্ত। এটা কি তোমরা কলেজ ফেস্টে গাইতে? না, আমরা কখনো ইংরেজি গান গাইনি, আর লিরিকই তো বুঝি না, গাইবো কি করে? সেই জন্যই তো বাংলা। আজ অব্দি আমি কোনো ইংরেজি গানে গোটা গাইতে পারবো না। না, কিন্তু তুমি ইংরেজি গান 2-4 লাইন যা শুনেছি সেটাও তো চমৎকারই গাও। ওই যতটুকু পারি। এখন কি গান চলছে? এখন মানে ক্যাকটাস কি নতুন কিছু আনবে আমাদের জন্য? ইয়েস, অনেকদিন ক্যাকটাস নতুন গান আনেনি। 3টে নতুন গান আমরা একসাথে রেডি করেছি। আচ্ছা। তার মধ্যে একটার ভিডিও বানানো হয়ে গেছে। আচ্ছা। এআই এর সাহায্যে বানানো হয়েছে এটা ভিডিও। প্রথমবার আমরা শুট না করে শুধুমাত্র এআই দিয়ে। আচ্ছা আচ্ছা। তো সেটা দিয়ে সেই ভিডিওটা রেডি হয়ে গেছে। অন্য ভিডিওগুলো কি করবো বুঝতে পারছি না আসলে। আমরা দেখো অডিও মিডিয়ামে মানুষ, আমরা একটা ভিডিওর কি হবে তার আইডিয়া, মানে কি হওয়া উচিত, তার স্টোরি বোর্ড বলো, তার মানে ভিজুয়ালস বলো, সেগুলো আমাদের মাথায় আসে না। এবার সঠিক ব্যক্তিকে খুঁজে বার করা, যে আমাদের ভাবনাটাকে, আমাদের মানে লিরিক্সের যে ভাবনাটা বা গানের যে ভাবনাটা, সেটাকে ভিজুয়ালি ট্রান্সলেট করতে পারবে, তেমন লোকও যে সবসময় পাই তা নয়। তো ভিডিও নিয়ে খুব সমস্যা, খরচা তো বটেই আর কি, কিন্তু তবুও টিম বানানোটা, সেটা মানে মূল ব্যাপার হচ্ছে যে ভাবনাটা তুমি গান এবং তোমার লিরিক দিয়ে বলতে চাইছো, সেইটা সে কতটা ভিজুয়ালি প্রেজেন্ট করতে পারছে। তবে এমনি পারফর্মার হিসেবে তোমরা তো প্রত্যেকেই একজন বাঘ, সুতরাং সেটা নিয়ে চাপ নেই, কিন্তু ওই ভিজুয়ালি ওই গপ্প বলাটা বোধহয় মাঝে মধ্যে একটু কঠিন হয়ে দাঁড়ায়। ক্যাকটাসের যে নতুন 3টে নতুন গান, তার মধ্যে আরো একটু বলে একটা গান পটা গেয়েছে, তোকে ছাড়া পারবো না বলে একটা অদ্ভুত ফাঙ্কি গান, সেটা আমি গেয়েছি। আর আরেকটা গান আমি গেয়েছি, সেটা হচ্ছে ফিরছি বাড়ি। এই ফিরছি বাড়ি নিয়ে আমাদের খুব এক্সপেকটেশন রয়েছে, কারণ অনেকেই পুরোনো গানের কথা বলে যে পুরোনো গানের মতন কেন গান হচ্ছে না, তো তাদের জন্য একটা আমরা আমাদের মতন করে একটা আনসার রেডি করার চেষ্টা করেছি। আমি ফিরছি বাড়ি,
আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি, আমি ফিরছি বাড়ি। আমাদের শহরে মরে যায় কবিরা অজানা অসুখে বিবর্ণ বিকেলে। আরে বাবা, লেখা কার তোমার? আরে বাবা, জীবনানন্দ দাশ বয়স যত বাড়ছে মুগ্ধ করেছেন সেটার একটু একটা ঝলক দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই ওনার মানে শালিক গোছের শব্দ একদম মানে জীবনানন্দ দাশেরই শব্দ এরকম মনে হয়, সেগুলোকে যে কাব্যিক ভাবে ব্যবহার করা যায় সেগুলো আমাদের শহর ছেড়ে উড়ে যায় শালিকের দল, ঝরে 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 যায় পাতা বিকলাঙ্গ গাছেদের। তো মানে জীবনানন্দ আমি মনে হয় যতটা আত্মস্থ করতে পেরেছি তার এক ছোট্ট একটু যদি পেরে থাকি আর লিখতে। সিধুদার কি মনে হচ্ছে? সিধুদা কি এবার একটু বুড়ো হচ্ছ? রকস্টারদের বোধহয় বুড়ো হতে নেই। হ্যাঁ মানে মন তো তাই বলে, মন 100% এখন 28-28 মনে হয়। হ্যাঁ কিন্তু হাঁটু ফাটুগুলো মনে করিয়ে দেয় যে 50 পেরিয়েছে। না এটা তুমি বলে রাখি, আপনাদের বলে রাখি, হ্যাঁ এই যে স্টুডিও ফ্লোরটা আমরা শুট করছি এটা একটা বাড়ির 4 তলার উপরে এবং তাতে কোনো লিফট নাই। আমার হাঁটুতে কিঞ্চিত সমস্যা রয়েছে, সেই জন্য আমার এই ফ্লোর অবধি পৌঁছতে প্রায় 14 মিনিট মতন সময় লেগেছে। আই এম ভেরি সরি, কিন্তু এটা মানে আমাদের আবার কি, আমাদের স্বাদ অনেক, সাধ্য কম, ফলে সে অনেক কষ্ট করে এটা জুটিয়ে উঠতে পেরেছি। তবে আশা করা যায় আমাদের যেভাবে লোকজন ভালোবাসছেন, পরের বার যখন এই প্রশ্নটা কিন্তু ওর তালিকায় ছিল না ইনিশিয়াল, যে সিধুদার কি বুড়ো হচ্ছে, ও ওঠার পরে আমি যতটা হাঁপাচ্ছিলাম তারপরে কিন্তু এই প্রশ্নটা ইনক্লুড করেছে। না না, এটা সম্পূর্ণ অন্য। মানে আমি বলছি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা, মানে বেড়াতে যাওয়ার মুহূর্তগুলোর মধ্যে একটা, আমার আউটডোরে গিয়ে অনেকবার বেড়ানো হয়েছে এবং আউটডোরে যেমন ফাটিয়ে আনন্দ করা যায় সেই রকমই তোমার সঙ্গে বেড়াতে যাওয়াটাও আমার সেই কারণে ভীষণ মেমোরেবল, ভীষণ ফাটিয়ে আনন্দ করেছি। এবং সেটার ঠিক আগে আগে আমি তোমার একার একটা পারফরমেন্স দেখেছিলাম, শোটা আমি অ্যাঙ্কারিং করেছিলাম, সেটাতে আমি মানে ওখানে গিয়ে দেখছি তুমি সত্যি সত্যি তোমার ডান হাতটায় বোধহয় মাঝে মধ্যে একটা অসুবিধে হচ্ছে। আমার খালি মনে হচ্ছে এই লোকটাই তো জাস্ট সপ্তাহখানেক আগে ওইরকম লাফিয়ে ঝাঁপিয়ে, মানে সিধুদা যখন একাও পারফর্ম করে মানে পাওয়ার প্যাক পারফরমেন্স, সামনে লোকজন পাগল হয়ে যাচ্ছে এনার্জিতে, সেই লোকটাই বলছে আবার হাঁটুতে একটু লাগছে। সেই জন্যই জিজ্ঞাসা করলাম এই প্রশ্নটা যে সিধুদা কি সত্যি সত্যি বুড়ো হচ্ছে? ওই শরীরে একটু জানান দিচ্ছে, মনটা ঠিকই আছে। হ্যাঁ, এবং ভীষণ কচি কচি ভাব। পারফরমেন্স করার সময় কোন সময় থেকে এটা ভুলে যেতে পারো? শরীরের যাবতীয় ব্যথা যন্ত্রণা, নিজের ব্যক্তিগত কষ্ট, দুঃখ, আনন্দ? মনে হয় যে মোমেন্টে উইংস থেকে ঢুকে হেঁটে স্টেজে ঢুকছি সেই মোমেন্ট থেকে আর কিছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। কিন্তু এখনো কি ওঠার আগে পারফরমেন্স করতে জাস্ট গানটা নামটা অ্যানাউন্স হয়ে গেছে বা তোমাদের যে মিউজিক বাজতে আরম্ভ করেছে, এইবার তোমার এন্ট্রি, তখন কি আজও একটু একটু ভয় ভয় করে, একটু নার্ভাস লাগে? মানে একদম কি বলবো, তার বাংলা ঠিক প্রতিশব্দ নেই বোধহয়, মানে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক যাকে বলে, পেট গুড়গুড় করা, পেট গুড়গুড় করে, যেমন কি একটা যেন অস্বস্তি হয় আর কি, সেই টেনশনটুকু তো হয়, আজ অব্দি হয়। সেটাই কি শিল্পীকে কোথাও বাঁচিয়ে রাখে? সেটা আমরা যারা যারা স্টেজ পারফর্মার, সেটা আমাদের কি বলবো, আমাদের সিস্টেমের অঙ্গ সেটা মনে হয় আর কি সেটা। এবং আমি শুনেছি যে তোমাদের অনেক সময় হয় গলাটা অলমোস্ট আওয়াজই বেরোচ্ছে না, কথা বলতে পারছো না, কিন্তু মানে কোথাও একটা বোধহয় পারফর্মারদের বিশ্বাস যে স্টেজে গেলে সব ঠিক হয়ে যাবে, দেখবি সেটা হয়, অনেকটাই হয়। মানে ধরো স্টেজে ওঠার আগে আমার মনে হচ্ছে আমার গলার ফিটনেস হয়তো 70% রয়েছে, কিন্তু স্টেজে মেবি 2 বা 3টে গানের পরে আমি দেখলাম 90%-এ চলে এসেছে। এই 20%টা কিন্তু ম্যাজিক, স্টেজের ম্যাজিক। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ম্যাজিকটা কি করে হয় সেটা বোধহয় তুমিও বলতে পারবে না, কেউই বলতে পারবে না। কারণ আজ অব্দি 32 বছর শুধু একদিন সেই ম্যাজিকটা ফেল করেছিল। একদিন ফেল করেছিল? সেটা সেদিনকে গলা আর ইমপ্রুভ করেনি। আচ্ছা, তাহলে সেদিন কি করে ম্যানেজ হলো কিভাবে? ওই যে 2টো ভোকালিস্ট থাকার যে সুবিধা। খুব ভালো কথা। সিধুদার 2টো জিনিস গানের বাইরে ভীষণ পপুলার। একটা হচ্ছে তুমি কতবার দাদাগিরি জিতেছ? 8। আর সেঞ্চুরি কটা? খান 3বার সেঞ্চুরি আছে, মানে জি বাংলাকে মোটামুটি দেউলিয়া করে দিয়েছো তুমি একাই, 1 লাখ করে জিতে। এই যে প্রভূত জ্ঞান, এই যে প্রচুর পড়াশোনা, এইটা কি করে হলো এবং এটার অভ্যেসটা কিভাবে? না, এটা খুব ন্যাচারাল একটা টেন্ডেন্সি আর কি, ন্যাচারাল একটা আগ্রহ। খবরের কাগজ আমি একদম কি বলবো 5-6 বছর বয়স থেকে পড়ি এবং অনেকক্ষণ ধরে পড়ি, সেই অভ্যেস আজও আছে।
আর তার বাইরেও মানে তোমাকে মোটামুটি যে দিক থেকেই প্রশ্ন করা হয় একেবারে তুমি ব্ল্যাঙ্ক হয়ে গেছো, এটা খুব একটা দেখা যায় না। মানে এই যে নানান ধরনের পড়াশুনো, এইটা কিভাবে এলো জীবনে? তা বলতে পারি না, সেটা ওই মানে হয়তো গিয়ে মেমোরি যে চিপটা ছিল সেটা একটু বেটার ছিল হ্যাঁ, এবং সেটা মনেও থাকে। এবং পরবর্তীকালে এবার যেহেতু ডাক্তারি পড়াশোনা করলাম, অত বছর ধরে 7 বছর ধরে পড়াশোনা করে তারপরে সেটা ব্যবহার করলাম না, কাজেই ওই গিগাবাইটগুলো সব খরচা মানে খালি হয়ে গেল আর কি, সেখানে নতুন করে ইনফরমেশন ঢুকে পড়লো। এখন কি আর একদম ডাক্তারি করো না? না, অলমোস্ট না, একটু বন্ধু বান্ধবদের বা বাড়ির লোকজনের একটু হলে ট্রাফিক পুলিশের মতো, এই তুমি ডান দিকে যাও, কাকে কোন ডাক্তারের কাছে যেতে হবে বা কি ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে সেটা ভালো নাকি কতটা ফলো করা উচিত, আর বন্ধু বান্ধবদের মধ্যে মানে ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও ওইটা খাওয়া যাবে কিনা, এরকম বিভিন্ন সাজেশন। না, কিন্তু যখন নিজে পুরোপুরি ডিসাইড করলে যে শুধু গান বাজনা নিয়েই থাকবে আর ডাক্তারিটা করবে না, এই রকম একটা সাংঘাতিক কি বলবো রেয়ার ট্যালেন্ট বা এই রকম একটা কি বলবো মানে রেয়ার প্রফেশন, চট করে তো কেউ ডাক্তার হতে চাইলেই হতে পারে না, সেই ক্ষমতাটা তোমার মধ্যে রয়েছে। বাবা ডাক্তার ছিলেন, তখন পরিবারের কি রিয়াকশন ছিল? না দেখো, মানে আমার প্রথমটা হচ্ছে যে আমার নিজের কনভিকশনটা আর কি, আমার মনে হয়েছিল যে বোনের মোষগুলোর তাহলে কি হবে, কেউ যদি বোনের মোষ তাড়াতে না যায় তো ওরাই বা কি করবে, তো কাউকে কাউকে দরকার যারা বোনের মোষ তাড়াবে, তো আমি না হয় তারাই। তো সেরকম একটা জায়গার ভাবনা থেকে, তবে ডেফিনেটলি দ্যাট ডিসিশন ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট, কারণ ডাক্তারি প্রফেশনটা অ্যাজ এ প্রফেশন হিসাবেই বলবো, মানুষ সেবা ইত্যাদির পরেও যেটা থাকে সেটা হচ্ছে প্রফেশনাল এবং তার রোজগার। তো সেইখানে তার যে অ্যাসিওরেন্স রয়েছে যে তার মানে নিশ্চিত একটা ব্যাপার, ডেফিনেটিভ একটা জায়গা রয়েছে যে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ ইনকাম হয়তো সারা জীবনই চলবে, সেটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে কোনোভাবেই সম্ভব নয়। আমার মানে গান বাজনা হয়তো একটা বয়সের পরে করতে পারবো না, কিন্তু সেই বয়সে ডাক্তার হলে অবশ্যই কন্টিনিউ করা যেতে পারে, এবং বয়স্ক ডাক্তারদের বেশি বয়স্ক গায়কদের খুব কম ডিমান্ড, বয়স্ক ডাক্তারদের বেশি ডিমান্ড। তো যাই হোক, তো এই নিশ্চিত একটা জীবিকা ছেড়ে আমি একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি, সেটা নিজেকে যথেষ্ট অ্যাওয়্যার করেছিলাম, 1 নম্বর। 2 নম্বর আমার মনে হয়েছিল যে কিছু না হোক, আমি তো মাস্টার্স করছিলাম তখন, আমি দেখলাম মাস্টার ডিগ্রিটা না হয় শেষ হবে না, পকেটে তো এমবিবিএসটা আছে, সেটা ভাগে আমি খেয়ে নিতে পারবো, দরকার প্রত্যন্ত গ্রামে চলে যাবো যেখানে একটু ভুলভাল করলেও কিছু লোকজন মারবে না এরকম। তো কিন্তু সেই মানে পকেটে সেই ডিগ্রিটা রয়েছে, সারা জীবনই থাকবে। আর বাড়িকে যেটা বুঝিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে যে 6 মাসের মুলতবি নিচ্ছি, কারণ এই মুহূর্তে মানে শোয়ের চাপ এত বেশি, এটা করে আমার হসপিটাল ডিউটি করা সম্ভব হচ্ছে না, তো আমি এটা 6 মাসের মুলতবি নিচ্ছি, তারপরে ব্যাক করে যাব। তারপর 6 মাস পরে যখন ফিরলে না, সেই 6 মাস চলছে এখনো, মানে 2003-এর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল 6 মাস, সেই 6 মাস আজও চলছে। এই একটা গোটা মানে বৃহস্পতি গ্রহের যে 6 মাস ধরা হয়, তার চেয়েও স্যাটার্ন আর একটু বেশি সময় লাগবে, 30 বছর লাগবে। না, আমাকে তোমার পুরো কনভারসেশনে আমি যেটা একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে ক্যাকটাসের বিভিন্ন সময় হয়েছে বারবার ওঠা পড়া, আজকে এ চলে যাচ্ছে, কালকে ও চলে যাচ্ছে, কালকে এই একটা স্পিড ব্রেকার আসছে, সমস্ত বিষয়টার মধ্যে তুমি কনস্ট্যান্টলি বিষয়টাকে সামলে গেছো। অনেকগুলো ব্যান্ড কি সিধু পেল না বলে ভেঙে গেল? মানে আমাদের খুব পছন্দের বেশ কিছু ব্যান্ড, যেমন আমি এর আগে পরশ পাথরের কথা বারবার বলেছি, পরশ পাথরের অ্যালবাম তো একসময় মুগ্ধ হয়ে শুনেছি, এই রকম আরও খুব ভালো ভালো অনেক ব্যান্ড ছিল। ব্যান্ড চালিয়ে যাওয়াটা কি প্রচণ্ড কঠিন, মানে তার মধ্যে প্রাইমারিলি যে মানে যে ঝগড়াটা যেখান থেকে তৈরি হয় কোথাও গিয়ে ভোকালিস্টের সঙ্গে যারা তার সঙ্গে থাকেন তাদের কোথাও একটা কনফ্লিক্ট তৈরি হয়, একটা ইগোর লড়াই তৈরি হয়, কেন ব্যান্ড ভেঙে যায় বারবার? রকন দেখেছো নিশ্চয়ই, রকনের গল্পর কিছুটা ক্যাকটাসের ওপর বেস করে, কারণ রকনের যে চিত্রনাট্য করেছিল আর কি পুবালি চৌধুরী, পুবালি আমাদের খুবই কাছের বন্ধু ছিল, ইনফ্যাক্ট আমাদের যে বেসিস্ট তার সাথে প্রেম করতো। আচ্ছা, তো কাজে আমাদের রিহার্সালে আসা, আমাদের আড্ডায় আসা, আমাদের সাথে ভাগ করে খাওয়া, আমাদের শোতে যাওয়া ইত্যাদি সব কিছু খুবই ক্লোজলি দেখেছে। তো সেখানেও রকনের মানে ওটা একটা থাকে, তো ন্যাচারালি আমরা সবাই মিলে ব্যান্ড করছি, ব্যান্ডের ভেতরের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা কিন্তু বেশ না একদমই ডেমোক্রেটিক, সকলের মতামত সকলের বক্তব্যকে সমান গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাইরে থেকে দেখতে যে বা যারা ভোকালিস্ট তাদেরকেই, মানে চন্দ্রবিন্দু মানে উপল অনিন্দর ব্যান্ড, মানে চট করে কেউ সুরজিতের কথা বলবে না,
এরকম। তো সেইটা তো তাদের মনের মধ্যে একটা কষ্ট হয়। এবার কেউ সেই কষ্টটাকে খুব বাস্তবিক, মানে ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, যে পাবলিক টেম্পারামেন্টটাই এরকম। তো কেউ যদি সেরকমভাবে জিনিসটাকে খুব স্মুথলি কুললি অ্যাকসেপ্ট করে নেয়, তার কোনো সমস্যা হয় না। আবার কারো কারো সমস্যা হয়েও যায়, এবং সমস্যাটা থেকেই যায় তার মনের মধ্যে, এবং কোনোদিন কোনো প্রসঙ্গে হঠাৎ করে স্পার্ক দিয়ে ওঠে আর কি। তো সেটা তো একটা ব্যান্ডের জন্য একটা দুর্বল জায়গা অবশ্যই, প্রোভাইডেড সকলেই ওই জায়গাটাকে, কারণ ধর আমি অ্যাজ এ ভোকালিস্ট, আমি বাইরে অডিয়েন্সের কাছে আমি প্রমিনেন্ট হই ভীষণ, কিন্তু সেই জায়গা থেকেই হয়তো যে গ্লানিবোধটা তৈরি হয় যে সবাই সমান গুরুত্ব পেল না, সেই গ্লানিবোধ থেকে কিন্তু আমি ব্যান্ডের ইন্টারনাল স্ট্রাকচার যখন আলোচনা হচ্ছে, তখন কিন্তু আমি একটা প্যাসিভ রোলে থাকি, দেখি না সবাই কি বলছে, সবার মতামত হোক, তারপর আমার মতামত খুব আলাদা হলে বক্তব্য রাখলাম যে না, আমার কিন্তু উল্টোটা এটাও মনে হচ্ছে, আদারওয়াইজ তাদের বক্তব্য অনুযায়ী আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা আমার পলিটিক্স বলতে পারো। রকস্টার বলতে যে ছবিটা চোখে আসে, প্রচণ্ড অসংযত জীবনযাপন, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের নেশা, কিন্তু সেটার সম্পূর্ণ উল্টো দিকে থাকা বাংলার অন্তত বেশ কিছু রকস্টারকে দেখা গিয়েছে। তার মধ্যে একজন অবশ্যই রূপম ইসলাম, যিনি সেই অর্থে কোনো নেশাই করেন না। তো রকস্টারদের জীবনের সঙ্গে এই যে একটা ছবি জুড়ে দেওয়া হয়, এটা কেন জুড়ে দেওয়া হয় বলে তোমার মনে হয়? সত্যি কি রক মিউজিকের সঙ্গে নেশার কোনো সম্পর্ক রয়েছে? একদম নেই তা নয়, এতটা বললাম না, মানে সত্যি সত্যি কি এটা ইনফ্লুয়েন্স করে, এটা কি হেল্প করে সত্যি নিজেকে ওই স্পেসটায় বা ওই জায়গায়? না, আমি বলবো যে রক মিউজিক এনজয় করার সাথে এটার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। আমরা যত নেশা করি, আমাদের শ্রোতারা অনেক বেশি নেশা করে। এক্স্যাক্টলি, এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, এইটা করতে গিয়ে অনেকগুলো ট্যালেন্ট হারিয়ে গেছে বলে তোমার মনে হয় না? যারা হয়তো আরো অনেক মিউজিক্যালি আরো অনেক কিছু করতে পারতো। তুমি তোমার প্রিয় ব্যান্ডের মধ্যে পরশ পাথরের নাম বলেছো। সেটাই বলছি, এইরকম শুধু পরশ পাথর তো একমাত্র নয়, আরো অনেক প্রমিসিং ব্যান্ড এইটার জন্য হারিয়ে যায়। তো একজন সিনিয়র কি বলবো রক সিঙ্গার বা পারফর্মার হিসেবে তোমার কোনো অ্যাডভাইস যদি বলি, তাহলে কি হবে সেটা, যারা নতুন এখন এই ধরনের গান বাজনা করছে তাদের প্রতি? মানে গানের জন্য নেশা, নেশার জন্য গান নয়, এটুকু বলতে পারি আর কি। এটা গুলিয়ে ফেললেই গন্ডগোল। মানে কেউ মনে করে যে আমি নেশা করি, বাবাকে এমনি হয়ে যাবে, সেটা কিন্তু একদমই সম্ভব নয়। বরং নেশা করে গুলিয়ে যেতে পারে সব, মানে ব্যান্ড ভেঙে যাওয়া তো এক্সট্রিম জায়গায় চলে গেল, একটা সাধারণ স্টেজ পারফরমেন্স গুলিয়ে যেতে পারে। একদমই, মানে এই বিশ্বাসটা কি মিথ যে নেশা করলে বেটার মিউজিক করা যায়? হ্যাঁ, মিথ, এটা সম্পূর্ণ একদম মিথ। এবং নেশার সঙ্গে আসলে মিউজিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু মিউজিকটা পারফরমেন্সে তো একদমই সম্পর্ক নেই। সে ঘরে বসে তুমি মিউজিক এনজয় করছো, তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু পারফরমেন্সের সাথে বা রেকর্ডিং এর, মানে স্টেজ পারফরমেন্স বলো, স্টুডিও পারফরমেন্স বলো, তার সাথে নেশার কোনো সম্পর্কই নেই, বা থাকলে মুশকিল। এবং রিসেন্টলি আমি অন্তত দুটো প্রচণ্ড ভাইরাল ভিডিও দেখেছি যেখানে পারফর্মার এত নেশা করে ফেলেছেন, তিনি স্টেজে উঠে মানে যাতা করছেন। সেটা তো কখনোই কোনো পারফর্মারের আদর্শ হতে পারে না, আদর্শ জীবন যাপন। কোথায় যাতা করছেন? কোথায়? বিদেশে নয়, ডোমজুরের ভেতরে গিয়ে করে দেখুক না, মার খেয়ে মরে যাবে, ওই দিনই শেষ নেশা হবে। না, সে যেসব অডিয়েন্সের কাছে আমাদের শো করতে হয়, তাদের কাছেও নেশা করে যা তা করলে একদম কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। রিসেন্ট পাস্টে অন্তত দুটো এরম ভাইরাল ভিডিও হয়েছে যেখানে দুজন পারফর্মার, তার মধ্যে একজন হচ্ছে নোবেল, সে এত নেশা করে উঠেছে যে মানে হাতের ওই লিরিক স্ট্যান্ড ঠুকছে, এ করছে, টলে যাচ্ছে, গানের মাথা মুন্ডু নেই। এইটা কি পারফর্মারের একটা আদর্শ হতে পারে? না, ভিডিওটা ভাইরাল হয়েছে সে কারণে যে এটা পারফরমেন্স নয়, এটা পারফরমেন্সের নামে এটা ধাস্তামো। আমার মনে হয় সেই কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে। তো মানে পাবলিকের বুঝতে কোনো অসুবিধা থাকে না, না মানে আমি বলছি পাবলিক বুঝতে পারে আর কি, কোনটা ভালো পারফরমেন্স হচ্ছে, কোনটা পারফরমেন্সের নামে ধাস্তামো হচ্ছে। হ্যাঁ, আর এই যে পারফর্মারের একটা কি বলবো একটা অজুহাত বলতে পারো, নেশা করলে বেটার গান করা যায়। শুধু নোবেল না, আরো একজন সিঙ্গার রয়েছে, না আমাদের কি বলবো আসামে অরিজিনে এরকম একজন সিঙ্গার রয়েছে, কিন্তু তার কিন্তু আমি অদ্ভুত দেখেছি, মানে একসাথে রিয়েলিটি শোয়ে আমরা মানে পার্টিসিপেট করেছিলাম। তো ও একটি দলের ক্যাপ্টেন, আমি একটি দলের ক্যাপ্টেন। ও
যখন গ্রিন রুমে রয়েছে মানে ও এরকম পড়ে রয়েছে, যাকে আমরা বলি কেলিয়ে পড়ে আছে, এরকম করে রয়েছে। আবার যখন ওর টাইম আসছে ওকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, দু কাঁধে দুজন সাপোর্ট দিয়ে ওকে স্টেজ অব্দি নিয়ে যেতে হচ্ছে, কিন্তু স্টেজে গিয়ে ফাটাফাটি গান, কিন্তু তখন সুর কোনো বিচ্যুতি নেই তার। এটা অদ্ভুত এটা একটা স্পেশাল ক্যারেক্টার। আমার মনে হয় এই ক্যারেক্টারটা কখনোই মডেল হতে পারে না। না সেটা যেমন বলছো, তিনিও কিন্তু এখন স্টেজে উঠে গলা দিয়ে আর সুর বেরোচ্ছে না, নেশাটা রয়ে গেছে, সুরটা কিন্তু ছেড়ে চলে গেছে। হ্যাঁ হতে পারে, আমি রিসেন্টলি আমি শুনিনি এই দুটো ভিডিও ভিডিও অন্যটা তার ভিডিও। ফলে এইটা বোধহয় ইয়াংস্টারদের তোমাদের কাছ থেকে আসা খুব দরকারি মেসেজ যে মিউজিকটা দরকার, নেশাটা নয়। একদম একদম, মানে মিউজিক্যাল পারফরমেন্স তার সাথে নেশার কোনো সম্পর্ক নেই, রাখলে বিপদ। ওকে, আমরা আজকের পর্বের প্রায় শেষ জায়গায় এসে পৌঁছেছি এবং যে কোনো অনুষ্ঠানে শুধু যদি যায়, আমার ধারণা কারোর বাড়ি চা খেতে গেলেও লোকজন যেটা বলে বিরক্ত করে, আমরাও সেটা বলে বিরক্ত না করে ছাড়বো না। তবে তার আগে আমাদের পডকাস্টের নাম হচ্ছে টাইম অ্যান্ড টাইড, এটা একটু যদি সবাইকে। আমি তো এটাই বুঝতে পারলাম না যে একদম প্রথমেই ভেবেছিলাম প্রশ্নটা করবো, যে কথায় বলে যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সো হোয়াই ডিড ইউ ওয়েট ফর সিধু? Because Sidhu can stop the tide and the time, কারণ আমরা বুঝতে পারিনি কখন এতটা সময় বেরিয়ে গিয়েছে। এবং আমার ধারণা এখানে যারা আছে তারা কেউই, মানে আমরা মনে হলো যেন চোখের পলকটা ফেলেছিলাম, আবার খুললাম এবং এইরকম একটা সময় বেরিয়ে চলে গেল। সেটা দর্শকরা বলুক, আমাদের তো মনে হচ্ছে, সেটা যদি আপনাদের মনে হয় তাহলে বুঝবো যে আমাদের এই পার্টিকুলার এপিসোডটা একদম সফল হলো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর খুব ভালো লাগলে শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। আচ্ছা, তাহলে আমরা, এগুলো তোমার কথা আমি বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ একদম।